সংবিধান সংস্কার কমিশনে বিএনপির ৬৫ প্রস্তাব। রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যেই যুক্ত থাক না কেন তাকে ছাড় দেওয়া হবে না বললেন আসিফ মাহমুদ। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত, আহত ২। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদ। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21e চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে: ঝিনাইদহে গণ অভ্যুত্থানে নিহত সন্তানের শোকে স্তব্ধ মা, দিনরাত খুঁজে ফেরেন ছেলের স্মৃতি। উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী পদ রেখে সংবিধান সংস্কার কমিশনের কাছে সংবিধানের মোট ৬২ জায়গায় সংশোধনীর প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে বেশ কয়েকটি সংশোধনীর বিষয়ে কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রতিনিধি দল নিয়ে জাতীয় সংসদ ভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেখা করেন সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে। তার কাছে সংবিধানের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২ জায়গায় সংশোধনী ও সংযোজনের প্রস্তাব দেন দলের পক্ষ থেকে। প্রস্তাবনার মূল অংশে তাদের আনা কিছু পরিবর্তনের কথা তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংবিধান সংস্কারের বিষয়ে সুপারিশ করা হবে বলে জানান কমিশনের প্রধান। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করি। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি। নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। সরকার স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে রাষ্ট্র কন্ট্রোল করতে চায় না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব আরও বলেন, কঠোরভাবে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলে সমালোচনা হচ্ছে, বলা হচ্ছে বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে নিন্দার ঝড়। জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ মন্তব্য করে শফিকুল আলম বলেন, গত সরকার জনগণের কোনো কথাই শোনেনি, তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শুনুক। ছাত্রদের সহিংসতার বিষয়টি নিয়েও তদন্ত হচ্ছে, কেউ নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র করছে কিনা সেটাও বের করার চেষ্টা চলছে। আমাদের কিছুটা সীমাবদ্ধতাও তৈরি হয়েছে। আমরা তো আগের গভর্নমেন্ট যেভাবে ব্রুটালি ক্রাউড কন্ট্রোল করতো আমরা তো সেভাবে পারছি না। রায়ট কীভাবে কন্ট্রোল করতে হয় এটার জন্য নতুন স্ট্যান্ডার্ড প্রোটোকলের কথা আমরা চিন্তা করছি, যাতে কেউকে আঘাত না করেই আমরা কিভাবে রায়টগুলোকে বা যারা রায়টিং করছেন তাদেরকে আমরা ডিসপার্স করতে পারি। সিএমএম আদালত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে
জেল হাজতে প্রেরণের আদেশ দিলে সমর্থকরা প্রিজন ভ্যান অবরোধ করে। খবর সংগ্রহের সময় ইটিভি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয় তারা। মঙ্গলবার বেলা 11টায় চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেয়ার পথে তাকে বহন করা প্রিজন ভ্যানটি আটকে বিক্ষোভ করে তার অনুসারীরা, সাথে যোগ দেয় আইনজীবীরাও। সমর্থকরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে থাকে। ফলে চিন্ময় ব্রহ্মচারীকে আদালত থেকে কারাগারে নিয়ে যেতে ব্যাপক বাধার সম্মুখীন হয় পুলিশ। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়। গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে সনাতনীরা। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনাকে ইঙ্গিত করে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেন তিনি। এক্ষেত্রে সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করেন আসিফ। সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। মঙ্গলবার রংপুরের পীরগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ। ভুল তথ্য দিয়ে 1000 কোটি টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নস্যাৎ করা হয়েছে এবং এই ধরনের আর কোনো ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন, গতকাল যারা এটা সংগঠিত করার চেষ্টা করা হয়েছিল সেই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের যে আহ্বায়ক তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাত্রদের রাস্তায় না নেমে আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানালেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে, সোহরাওয়ার্দী উদ্যানে তাদের ক্ষোভ প্রকাশও করতে পারে। তিনি আরও বলেন, আন্তঃ কলেজের সমস্যা সমাধানে ছাত্র প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারেন। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাঁধ হাওরের ফসল রক্ষা করার জন্য এবার আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। তারা যদি রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে, তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। তারপরে আবার ধরেন যে বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, দুই কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। বাঁধ ভেঙে যে হাওরের ফসলের ক্ষতি হয়, এটা আগে থেকে একটু দেখে দিতে, কোথায় কোথায় ভাঙন হয়েছে, কোথায় কোথায় শক্ত করে আমাদের মেরামত করতে হবে, যাতে হাওরে যারা চাষাবাদ করেন হাওরবাসীর কোনো ক্ষতি না হয়। গণঅভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 450 কোটি টাকা দিয়ে নির্মাণ করা অতিথিশালাটি এখন পরিত্যক্ত। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা টানেলের ব্যয় বরাদ্দ বাড়িয়ে এই অতিথিশালা নির্মাণ করে সেতু বিভাগ। রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয়ের জন্য সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। এ যেন প্রাচীন আমলের রাজা বাদশাহদের রংমহল। শেখ হাসিনার জন্য চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন এই অতিথিশালাটি নির্মাণ করে সেতু বিভাগ। 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অতিথিশালাটি এখন অনেকটাই পরিত্যক্ত। অতিথিশালা নির্মাণে ব্যয় 450 কোটি টাকা। দেখভালও করছে নৌবাহিনীর সদস্যরা। সাগর পাড়ে আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে 72 একর জমির উপর প্রায় 5000 বর্গফুটের এই অতিথিশালায় কর্ণফুলী নামে একটি ভিআইপি বাংলো ছাড়াও আছে 30টি বাংলো। আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত প্রতিটি বাংলো আছে সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র,
হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন সহ জাদুঘর বসানো হয়েছে 1182 টন ক্ষমতার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থ লুটপাটে বিলাসবহুল এই স্থাপনা নির্মাণ করা হয় বলে মনে করেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। সরকারি অর্থ অপচয়কারীদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। প্রত্যেকটা প্রকল্পের একটা ফিজিবিলিটি রিপোর্ট থাকে, আগে করা হয়। সেটা যদি যথার্থভাবে করা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই যে দিনে এত টাকা লস, এত কোটি টাকা লস হচ্ছে মাসে, এটা হয়তো না। এই লুটপাটের সমগ্র তৃতীয় বাংলাদেশের অবস্থা আজকে কী অবস্থা, দেউলিয়ার মতো। টানেলের অর্থ দিয়ে অতিথিশালা নির্মাণের এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন চট্টগ্রামের মেয়রসহ নগর পরিকল্পনাবিদরা। পরিত্যক্ত এই অতিথিশালাকে পর্যটন শিল্পের বিকাশে ব্যবহারের দাবিও তাদের। একটা পর্যটন টাউন আমরা যদি করতে পারি তাহলে দেখবেন অনেক লোক সেখানে যাবে এবং আলটিমেটলি আপনার রেভিনিউ বাড়বে। এটা এখন পর্যটনকে দেখি পর্যটন কিভাবে এটাকে ফ্রুটফুল করতে পারে, আর কোনো প্রাইভেট সেক্টরকে দেওয়া হোক। 2% সুদে চীনের এক্সিম ব্যাংক থেকে 20 বছর মেয়াদে 5,913 কোটি টাকা ঋণ নিয়ে 10,689 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয় টানেলটি। এখন টানেলটি প্রতিদিনই লোকসান গুনছে 27 লাখ টাকা। এই রংমহলটিকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সরকারের যেমন রাজস্ব আয় বাড়বে, তেমনি টানেল পরিচালনার ক্ষেত্রে যে আর্থিক সংকট রয়েছে সেটি অনেকটা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, আনোয়ারা, পার্কি সমুদ্র সৈকত, চট্টগ্রাম। কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল 10টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা 4 যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়াও হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনের মৃত্যু হয়। নিহতরা বুড়িচং উপজেলার বক্সিমুলপুর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে। সকাল 10:15টার দিকে ট্রেনটি টাঙ্গাইলের ভুয়াপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। এর আগে সোমবার বিকেলে পরীক্ষামূলকভাবে ট্রেনটি সেতুর 2 প্রান্ত থেকে বটগ্রেজ লাইনে চালানো হয়। প্রকল্প পরিচালক আলফাতা মাসুদুর রহমান জানান, মঙ্গলবার পরীক্ষামূলকভাবে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলেছে। সেতুটির কাজ পুরোপুরি শেষ। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে জানুয়ারির মাঝামাঝি পর্যায়ে। জয়পুরহাটে কামাল হত্যা মামলায় 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। মামলায় জানা যায়, জয়পুরহাটের পূর্ব দেবীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে কামালের সাথে এলাকার রেজাউলের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জেরে 2015 সালের 3 অক্টোবর রাতে কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে তেঘর এলাকায় পরিত্যক্ত বাড়িতে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর থানায় মামলা করলে বিজ্ঞ আদালত আজ এই রায় দেয়। ছোট থেকে বড় হয়েছেন ভিটেমাটিতে। 18 বছরের বন্দিজীবন কাটিয়ে আজ সবকিছু অচেনা মুন্সিগঞ্জের শুকুর আলীর কাছে। জীবনের প্রতিটি দিনই এখন অনিশ্চিত। 12 বছর বিনা দোষে কেন খাটতে হলো জেল, থাকতে হলো কন্ডেম সেলে। এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইবেন তিনি। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। দীর্ঘ 18 বছরের কারাজীবন শেষে অবশেষে মুক্ত শুকুর আলী। চারপাশে সব অচেনা মুখ, অচেনা বাড়িঘর। নামছি মনে করেন আমি হেন ছোটতন বড় হয়েছি, আমার জন্ম হয়েছে, আমি হেন দোকান করছি, কিন্তু আমি হনে আইসি মতন জেলখানার তো আইয়া মনে করেন আইয়া দিয়ে আমি কোনো কিছু চিনি না। তখন অনেকক্ষণ দাঁড়াইয়া হ্যাক চাই কি ওই কোনো পরিচিত লোক পাই না। ঠিক আছে, কতক্ষণ চৌরাস্তা, একটা চৌরাস্তার মুহূর্ত, মোটরের মধ্যে কতক্ষণ দাঁড়ায় থাকিয়া খুব যেমন নিজের কাছে এই লাগলো, জানি আমি কি কেবল চিনি না।
শুকুর আলী বলেন, মামলা চালাতে গিয়ে নিজের বসতভিটা আর সামান্য জমির সবটুকু বিক্রি করতে হয়েছে আগেই। বর্তমানে বড় মেয়ের কাছে থাকছেন তিনি। না, আমি কখনো মনে করি না যেন আমি বাইরে হতে পারবো, কারণ কোনো তো মনে করেন নাই, কোনো সারা নাই, মানে কোনো ব্যবস্থাই নাই যেন আমার এরকম কোনো কিছু। উচ্চ আদালত তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেও কেন তারপরও 12 বছর তাকে অবৈধভাবে কন্ডম সেলে আটকে রাখা হলো সেটার জবাব চান তিনি। ক্ষতিপূরণ চামু, ঠিক আছে, কথাটা বোঝেন আমারে, আমি কোনো তো কেউ গিয়া কারে ধরমু, কেমবে করমু, কীভাবে এটা করমু। যদি আমার কেউ সাহায্য করে সেটার ব্যাপারে তো হয়, আমি যদি কিছু আমার জন্য হয় আর কি। না, আমাদের আবেদন করবই যে আমরা যথাযথ শাস্তি, যেন এটা পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এটা একটা এক্সাম্পল থাকতো। সাজার আগে পরে মিলিয়ে 2024 সালের 11 নভেম্বর পর্যন্ত তিনি লাল দালানে বন্দী ছিলেন টানা 18টি বছর। এর মধ্যে 2006 সাল থেকে ছিলেন কাশিমপুরের কন্ডেম সেলে। একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে খালাস পেলেও 12 বছর ছিলেন সেই কন্ডেম সেলে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। স্কুলে প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার দিকে অপলক তাকিয়ে মা হাফিজা খাতুন। সন্তান রকিবুলের শোকে যেন পাথর হয়ে গেছেন তিনি। দিনরাত খুঁজে ফেরেন ছেলের স্মৃতি। 19 জুলাই রাজধানীর মিরপুরে গুলিতে শহীদ হন বেসরকারি কোম্পানির সহকারী প্রকৌশলী রাকিবুল হোসেন। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 19 জুলাই রাত 8:30টায় মায়ের সাথে শেষ কথা হয় রকিবুলের। কিছুক্ষণ পরই রাস্তায় এক নারীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রকিবুল। পরদিন ঝিনাইদহে তার মরদেহ গ্রামের বাড়ি হরিণাকুণ্ডুর বাসুদেবপুরে নিয়ে গেলে সবাই যেন শোকে স্তব্ধ হয়ে পড়ে। ছেলের মৃত্যুর 4 মাস পরও মা অবচেতনেই ফোনের অপেক্ষা করেন। বাবা নীরবে চোখ মোছেন। ছেলে হত্যার বিচার চেয়েছেন মা ও বাবা। আর ভাই বললেন, ভাইয়ের রক্তের বিনিময়ে হলেও যেন বাংলাদেশ ভালো থাকে। আমার ছেলে 19 তারিখে মারা গেছে রাত 9টার সময়। 8:30 পর্যন্ত আমাদের সাথে ফ্যামিলির সাথে কথা বলেছে। আল্লাহর কাছে আমি এইটুকু দাবি করব যে আল্লাহ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যেন আমার সন্তানের যে এইগুলি করছে তার বিচারটা যেন আমার সামনে আল্লাহ দেয়। শুধু একটা কথাই বলতে চাই, আমার ভাইয়ের রক্তের বিনিময় হইলেও এই দেশ যেন ভালো থাকে, এরকম যেন আর কখনো না হয়। শহীদ পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিএনপির এই নেতা। আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, যারা আহত আছে, সেই সমস্ত পরিবারকে সবকিছু দেখভালের দায়িত্ব বিএনপি নিয়েছে, তারেক রহমান নিয়েছে। আমরা দেখছি এবং আগামীতেও তাদের দেখভাল করব। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। মৃত্যুটা কিভাবে হইল, এটা তো আমরা একটা সঠিক তদন্ত এবং সঠিক বিচার আমরা সরকারের কাছে দাবি করছি। বিচার চাই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে শহীদ রকিবুলের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিএনপি যদি সুদিন আসে তাহলে ইনশাআল্লাহ আমরা এই প্রতিটি শহীদদের পরিবারের খোঁজ খবর নিব, পাশে থাকব এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও গৃহিণী মা হাফিজা খাতুনের 2 সন্তানের মধ্যে ছোট রকিবুল। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা করেছে খাগড়াছড়ি ও রাজবাড়ী জেলা প্রশাসন। দুপুরে স্মরণসভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান মারুফ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের, বিএনপি নেতা MN আফসার, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি। এর আগে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। রাজবাড়ীতে দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এই স্মরণসভায় গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সুচিকিৎসা ও এককালীন আর্থিক সহায়তার দাবি জানান। এ সময় 58 জন আহত ও 3 জন নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে সহায়তার আশ্বাস দেওয়া হয়। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংবিধান সংস্কার কমিশনে বিএনপির 62টি প্রস্তাব। রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যেই যুক্ত থাক তাকে ছাড় দেওয়া হবে না বললেন আসিফ মাহমুদ। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 6 যাত্রী নিহত, আহত 2।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/@ekushe-etv অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।